কেন জানি এই জঙ্গলটা খুব ভয়ঙ্কর লাগছে সায়েন। গাছের পাতাগুলো যেন ফিসফিস করে কিছু বলছে। এই ফলের উজ্জ্বলতা বড়ই অস্বাভাবিক। মনে হচ্ছে এর মধ্যে কোনো অজানা রহস্য লুকিয়ে আছে। আমিও ভয় পাচ্ছি টিনা, কিন্তু এই ফলটা তো আমাদের হাতে নিতেই হবে। জয় মিথ্যে বলেনি, এই ফলটা সত্যিই অদ্ভুত। শুধু মনে রেখো, আমাদের রিয়ার মারাত্মক রোগ এই ফল খেলে দূর হতে পারে, আর অন্য কোনো উপায় আমাদের হাতে নেই। তা ঠিক, আমাদের সবকিছু ত্যাগ করে এখানে আসার একমাত্র কারণ রিয়া। তোমার ভাই জয়ের কথা কি আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি? শেষ কয়েক বছর ধরে তার ব্যবহার কেমন যেন বদলে গেছে। বিশ্বাস করতেই হবে টিনা, আশা ছাড়া আমাদের আর কি উপায় আছে। সে যখন আমাদের প্রথমে এই ফলের কথা বলল, তখন আমরা দুজনেই হেসেছিলাম। রঙিন আলোয় ঝলমলে ফল যা সমস্ত রোগ সারিয়ে দেয়, এগুলো তো গল্পের কথা। কিন্তু দেখো, সেই ফল আজ আমাদের সামনে। জয় হয়তো সত্যিই আমাদের ভালো চায়। তুমি ঠিক বলেছ। গভীর জঙ্গলে এই ধরনের অদ্ভুত গাছের উপস্থিতি, আর তার মধ্যে এই অলৌকিক ফল, এতে প্রমাণ হয় জয় অন্তত এই গাছের কথা বলার সময় সত্য ছিল। দেরি করো না সায়েন, আমাদের আলো কমে আসার আগেই ফলটা তুলতে হবে। সায়ান এবং টিনা দুজনে একই মুহূর্তে ফলটিকে স্পর্শ করলেন। পরের মুহূর্তেই ভয়ঙ্কর ঘটনা ঘটল। ফলটি থেকে তীব্র বেগুনি, সবুজ এবং সোনালি আলোর বিচ্ছুরণ ঘটল। সেই আলো এত তীব্র ছিল যে সায়ান ও টিনা চোখ বন্ধ করে ফেললেন। আলোটি ফলের ভেতরে রহস্যময় শক্তিকে মুক্ত করে দিল। আলো নিভতেই টিনা সায়ান বলে চিৎকার করে উঠলেন, কিন্তু তার কণ্ঠস্বর কেবল ভেড়ার ডাকের মতো শোনা গেল। সায়ান আর মানুষ নন, তিনি এক বিশাল বানরে রূপান্তরিত হয়েছেন। আর টিনা, তিনি এক সুন্দরী কিন্তু ভীত সাদা ছাগলই পরিণত হয়েছেন। এ কি হলো? আমার গলা এমন কেন? সায়েন কোথায়? হঠাৎ টিনা রঙিন আলোর সঙ্গে মিশে গিয়ে এক ঝলকে যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেল। সায়ান উন্মত্তের মতো হাতড়াতে থাকেন আর জঙ্গলের মধ্যে অসহায়ভাবে চিৎকার করতে থাকেন। এক মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল। আদিত্য বানর রূপে, আর রাধা কোথায় গেল? আর এই অভিশাপের রহস্য কি? দরজায় ধরাস করে লাথি মেরে চন্দা চম্পার কক্ষে প্রবেশ করলেন। তার মুখে বিরক্তি আর রূঢ়তা। ওঠো মহারানী, বেলা যে বাড়তে চলল। সূর্যের তেজ উঠলেই কি ঘুম ভাঙবে? এ কি নবাবী কায়দা? এ বাড়িতে কি তোমার কোনো কাজ নেই? বিশাল বাড়ি কি তোমার বাপের দেওয়া দাসী দিয়ে পরিষ্কার হবে? কাকিমা, এই তো একটু আগে ঘুমিয়েছিলাম। সারা রাত ধরে তো ঘরের কাজ শেষ করলাম। দয়া করে আরেকটু ঘুমাতে দিন না, মাত্র কিছুক্ষণের জন্য। বাজে বকো না। 10 বছরের শিশু নাও যে এমন নেকামি করছো। 18 বছর বয়স হলো, একটু বুদ্ধি বাড়ল না? তাড়াতাড়ি ওঠো, আজ শুধু পরিষ্কার করাই নয়, সকালের জলখাবারও তৈরি করতে হবে। হরি ঘুম ভাঙার আগে তার পেটে কিছু দিতে না পারলে আমার মাথা খাবে। চন্দা চলে গেলেন। চম্পা অসহায়ভাবে বিছানা থেকে নামলেন। তার শরীর ক্লান্তিতে ভেঙে আসছে। কয়েক ঘন্টা পর চম্পা ঝাঁটা হাতে বিশাল উঠোন পরিষ্কার করছেন। ঘরটা সত্যিই বিশাল বড়, যেন এককালে রাজবাড়ি ছিল। উঠোন, বারান্দা, সিঁড়ি সব জায়গায় তাকে একা হাতে কাজ করতে হচ্ছে। অবশেষে হাঁপাতে হাঁপাতে চম্পা ঘরে এসে বিশ্রাম নিচ্ছিলেন। আর পারছি না, হাত পা যেন অবশ হয়ে আসছে। এত বড় বাড়ি, কতক্ষণ ধরে কাজ করছি, একটু বিশ্রাম নিতেই হবে। যাক, একটু বিশ্রাম নি। ঠিক তখনই সেখানে চন্দা আবার এসে হাজির হলেন। ওহো, বেশ, এখানে বসে আরাম করা হচ্ছে। আমি না বলেছিলাম সব কাজ ছেড়ে জলখাবার তৈরি করতে? তোমার কাকার ঘুম ভেঙে গেছে। তুমি কি চাও যে খালি পেটে তিনি চিৎকার শুরু করুক, নাকি তুমি চাও না যে আমরা শান্তিতে থাকি? কাকিমা, সবে তো একটু বসলাম। ঘরটা এত বড়, উঠোনে ঝাড়ু দেওয়া, তারপর মুছতে তো অনেকটা সময় লাগে। দম নিতেই তো একটু বসলাম। চন্দা কোনো কথা না বলে চম্পার গালে সজোরে একটি চড় মারলেন। চম্পা ব্যথায় কাঁদতে লাগল। আহা, জানি বসা, বিনা পয়সায় খাচ্ছ আর কাজের নাম শুনলে নেকামি করছো। এখন নাটক বন্ধ করো, যাও, এক্ষুনি যাও রান্নাঘরে। আমার আর তোমার কাকার জন্য গরম গরম নাস্তা তৈরি করো, তাড়াতাড়ি। 18 বছর বয়সী চম্পা, যার শরীর ক্লান্তিতে চুরমার, কাঁদতে কাঁদতে রান্নাঘরের দিকে গেল।
জলখাবার তৈরি করার পর চম্পার খুব খিদে পেল। রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে চম্পা নিজের পেটের তীব্র খিদের জ্বালা অনুভব করতে লাগল। কাকিমা আর কাকার জন্য গরম গরম নাস্তা তৈরি করলেও নিজের জন্য অবশিষ্ট বলতে তেমন কিছুই ছিল না। সে চোখের জল মুছতে মুছতে ভাবছিল, কেন তার জীবনটা এমন হয়ে গেল? বাবা মা বেঁচে থাকতে তো এমন ছিল না। এদিকে বনের সেই অলৌকিক ফলের অভিশাপের রহস্য, আর অন্যদিকে চম্পার ওপর এই নির্মম অত্যাচার, সব মিলিয়ে এক গভীর অন্ধকার যেন তাদের পরিবারকে গ্রাস করে নিচ্ছিল। আদিত্য আর রাধার নিখোঁজ হয়ে যাওয়ার সাথে কি চম্পার এই ভাগ্যের কোনো যোগসূত্র আছে? ক্ষুধার্ত চম্পা রান্নাঘরের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। চম্পা নিজের জন্য কিছু খাবার নিতে যাচ্ছিলেন, ঠিক তখনই চন্দ্রা সেখানে এসে হাজির হলেন। আবার সেই ভুল। কতবার বলছি, যতক্ষণ না আমি আর তোমার কাকা খাই ততক্ষণ তোমার মুখে একদানা পর্যন্ত উঠবে না। তোর লজ্জা করে না? আমার খুব খিদে পেয়েছে কাকিমা, কাল রাত থেকে আমি কিচ্ছু খাইনি। সেটাই তো তোর শাস্তি। আজ তোর জন্য কোনো খাবার নেই। এখন ওঠ, এক্ষুনি বাজারে যা, দুপুরে রান্নার জন্য সবজি নিয়ে আয়, তাড়াতাড়ি। চন্দা কিছু টাকা চম্পার মুখের উপর ছুঁড়ে মারেন এবং একটি বড় বাজার করার থলে তার হাতে ধরিয়ে দিলেন। চম্পা চোখের জল লুকিয়ে বাজারের দিকে চলতে শুরু করল। পথের মধ্যে প্রতিবেশী রামু কাকা এসে চম্পার সামনে দাঁড়ালেন। তিনি আপাতদৃষ্টিতে খুব দয়ালু এবং সহানুভূতিশীল। এ কি চম্পা, তোমার মুখে আবার জলের দাগ কেন? দেখে মনে হচ্ছে আজ আবার তোমার কাকা কাকিমা তোমার ওপর খুব অত্যাচার করেছেন, তাই না মা? কাকা আর কাকিমা দুজনেই কেন এমন হয়ে গেল? বাবা মা চলে যাওয়ার আগে কাকিমা কত ভালোবাসত, আর কাকাইও তো আমাকে আদর করত। এখন সামান্য কথাতেও বোকাবকি করে, এমনকি মারেও। আর কাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত আমি কিচ্ছু খেতে পাইনি। মাগো, এই দুনিয়াটা বড্ড খারাপ। তোমার মা বাবা অন্তর্ধানের পর তোমার কাকা কাকিমা গিরগিটির মতো রং বদলেছেন। একে তো গিরগিটিও লজ্জা পাবে। কিন্তু তুমি মন খারাপ করো না, সাহস হারিও না। ঈশ্বর তোমাকে অবশ্যই সাহায্য করবেন। আমি সারা বাড়ির সব কাজ করি, ভোর থেকে রাত পর্যন্ত হাঁড়ি ঠেলি, কিন্তু তবুও তারা আমাকে খেতেও দেন না। আমার মায়ের কথা খুব মনে পড়ে কাকা। আমার মনে আছে কয়েক বছর আগে যখন আমি অসুস্থ ছিলাম, তখন বাবা মা আমাকে বলেছিল, চিন্তা করিস না মা, আমরা তোর চিকিৎসার জন্য এক অলৌকিক ফলের সন্ধানে যাচ্ছি, সন্ধ্যার মধ্যেই ফিরে আসব। কিন্তু তারা আর ফিরলেন না। তোমার মা বাবার নিউদ্দেশ হওয়ার পর আমি নিজেই গ্রামের লোকদের নিয়ে জঙ্গলের গভীরে তাদের খুঁজেছি, কিন্তু কোনো সন্ধান মেলেনি। তাদের কি হলো তা কেউ জানে না। আর তোমার কাকা কাকিমা তো তোমার বাবার সৎ ভাই, তাই তাদের ব্যবহারও সতীন সুলভ হবে, এটাই স্বাভাবিক। আমাকে এখন যেতে হবে কাকা, দেরি হলে কাকিমা আরও রেগে যাবে। চম্পা দ্রুত বাজারের কাজ শেষ করে ঘরের দিকে চলে গেল। রামু কাকা তার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘ শীতল হাসিতে নিজের আসল চেহারা লুকিয়ে ফেললেন। চম্পা ঘরে পা রাখতেই চন্দ্রা তেড়ে এলো। কি হলো, এত দেরি কেন? কোথায় ছিলি এতক্ষণ? কাকিমা, পথে রামু কাকার সাথে দেখা হয়ে গিয়েছিল। তোমাকে কতবার বলেছি যে রামু কাকার সঙ্গে কথা বলবে না? সে সবসময় আমাদের নামে উল্টোপাল্টা কথা বলে। বারণ করার পরেও তুমি তার সঙ্গে কথা বললে। চন্দা এবার আর কথা বললেন না, সোজা চম্পার গালে আরও একটি চড় বসিয়ে দিলেন। আজ তুই দুটো ভুল করেছিস, তাই জন্য তোর এত বড় শাস্তি। শোনো, তোমাকে এখন সকাল দুপুর ও রাতের খাবার তৈরি করতে হবে। তারপর আবার পুরো ঘরটিকে ভালো করে পরিষ্কার করবে। আর আগামীকাল ভোরে তোমাকে আমাদের ক্ষেতের দিকে যেতে হবে, যে ক্ষেতটা জঙ্গলের ঠিক সীমানায়। কাল সকালে সেই ক্ষেতের ফসল কাটার দিন। তোমাকে একা গিয়ে সমস্ত ফসল কাটতে হবে। চম্পা নিঃশব্দে কাঁদতে কাঁদতে রান্নাঘরের দিকে গেল। এদিকে হরি ও চন্দা নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন। এভাবে চলতে থাকলে ও তো ওই আমাদের বাড়ি ছেড়ে পালিয়েই যাবে। আমিও এটাই চাই হরি। আমি ইচ্ছে করেই ওর উপর এত অত্যাচার করি। হয় সে কাজ করতে করতে বিরক্ত হয়ে আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে, এতে আমাদের কাজটাও সহজ হয়ে যাবে। তাহলে এই ঘরের সমস্ত সম্পত্তি আমাদের হয়ে যাবে, আর প্রশ্ন করার মতো কেউ থাকবে না। সারাদিন কাজ করার পর চম্পা রাতের খাবার তৈরি করে। নিজে না খেয়ে বিধ্বস্ত অবস্থায় তার ঘরে গেল। সে বিছানায় শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। মা, বাবা,
তোমরা আমাকে কেন ছেড়ে চলে গেলে? দেখো, তোমাদের চলে যাওয়ার পর কাকা কাকিমা আমাকে এই ঘরের চাকরানি বানিয়ে দিয়েছে। না, চাকরানির থেকেও খারাপ, আমার সাথে তো পশুর থেকেও খারাপ ব্যবহার হয়। পরদিন ভোর হতেই চন্দা আবার এসে চম্পাকে চিৎকার করে ডাকলেন। উঠে পড়, এখন সরাসরি ক্ষেতের দিকে যা। জঙ্গলের পাশের ক্ষেতে গিয়ে ফসল কাটা শুরু কর, সময় নষ্ট করিস না। চম্পা ক্লান্ত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। বহু মাইল হাঁটার পর সে ক্ষেতের কাছে পৌঁছালো। গতকাল থেকে পেটে একদানা খাবারও পড়েনি, আর এই ক্ষেতটা তো বিশাল। আমার মনে হয় আমি যদি এই ক্ষুধার্ত অবস্থায় পুরো ফসলটা কাটতে পারবো না, এর চেয়ে বরং ঘরে আর না যাই, এখানেই কোথাও অন্য জায়গায় চলে যাই, আর কখনো বাড়ি ফিরব না। এই ভেবে চম্পা কাঁদতে কাঁদতে গভীর জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। কিছুক্ষণ হাঁটার পর একটি প্রাচীন গাছের কাছে পৌঁছাতেই চম্পার মাথা ঘুরে গেল এবং সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর চম্পার যখন জ্ঞান ফিরল, সে দেখল একটি বানর গাছের ডালে বসে তাকে মনোযোগ সহকারে দেখছে। শুয়ে থাকো, চমকে উঠো না। তুমি উঠলে এটাই আমার জন্য অনেক। কিন্তু এই গভীর জঙ্গলে তুমি কি করতে যাচ্ছিলে? আপনি তো বানর, আপনি মানুষের মতো কথা বলছেন কি করে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। আমি বানর, কিন্তু কথা বলতে পারি। এটা একটা রহস্য, তবে খুব শীঘ্রই এই রহস্য উন্মোচন হবে। আপাতত আমাকে তোমার বন্ধু মনে করো। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্ত। আমার নাম চম্পা। আমার কাকা কাকিমা কাল রাত থেকে আমাকে কিছু খেতে দেননি। আমি ক্ষুধায় কাতর হয়ে এখানে এসে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এই কথা শুনে বানরের চোখ রাগে জ্বলে উঠল। সে দ্রুত গাছে উঠে কিছু সুস্বাদু ফল ছিঁড়ে নিচে নিয়ে এলো। আগে এগুলো খাও, তারপর আমাদের অনেক কথা হবে। চম্পা ভয়ে ভয়ে ফলগুলো খেতে লাগল। ভয় পেও না, আমি তোমার বন্ধু। আমি তোমার কোনো ক্ষতি করব না, খাও। চম্পা সাহস করে একটি ফল নিল এবং খেল। ক্ষুধার্ত থাকায় চম্পা একে একে সব ফল খেয়ে ফেলল। আমার খুব তিতিক্ষা পেয়েছে। চলো আমার সাথে। কাছে একটি সুন্দর পুকুর আছে, সেখানে আমার এক বন্ধুও থাকে। তোমাকে তার সাথেও আলাপ করাবো। পুকুরের জল খুব মিষ্টি, পান করে তুমি সতেজ হয়ে উঠবে। বানরটি আগে আগে চলতে শুরু করল এবং চম্পা তার পিছনে হাঁটতে লাগল। কিছুদূর যাওয়ার পর তারা একটি শান্ত সুন্দর পুকুর দেখতে পেল, যার কিনারে একটি সাদা ছাগল বিষণ্ণ মুখে বসে আছে। চম্পা পুকুরের কাছে পৌঁছতেই ছাগলটি বানরের দিকে রহস্যময়ভাবে তাকালো। হ্যাঁ, এই হলো চম্পা। এই কথা শোনা মাত্র ছাগলের চোখে জল এসে গেল। সে পলক না ফেলে চম্পার দিকে তাকিয়ে রইল। এ আমাকে এমনভাবে দেখছে কেন? চিন্তা করো না, আগে পুকুরের জল পান করো, তারপর এখানে বসেই কথা বলবো। চম্পা জল পান করল। জলটা সত্যিই খুব মিষ্টি, কিন্তু এই ছাগলটিও মানুষের মতো কথা বলছে, বানরও কথা বলছে। আমি কোন জঙ্গলে এসে পড়লাম? ভয় পেও না চম্পা, আমরা দুজনেই তোমার বন্ধু। এখন বলো, কেন তুমি এই গভীর জঙ্গলে এসেছো? তুমি জানো, ওর কাকা কাকিমা ওকে তাদের ঘরের দাসীর মতো খাটাচ্ছে, আর ওকে খেতেও দিচ্ছে না। বলো চম্পা, কেন এমন করছে তোমার কাকা কাকিমা? কেন তোমার উপর এমন অত্যাচার করছে? বাবা মা যখন আমার সাথে ছিলেন তখন তারা আমাকে খুব ভালোবাসত, কিন্তু একদিন মা বাবা জঙ্গলে গেল। তারা বলেছিল আমার কঠিন রোগ সারানোর জন্য ফল আনতে যাচ্ছে, কিন্তু তারা আর কোনো দিন ফিরে এলো না। হ্যাঁ, এই ফলের কথা শুনেই আমরা মা বাবা দুজনকেই এক আশার আলো দেখেছিলাম। আমাদের সন্তানের জীবনের চেয়ে মূল্যবান তো আর কিছু ছিল না। আমাদের কি দুর্ভাগ্য, আমরা কেন যে সেই অভিশাপের কথা বুঝতে পারলাম না? সেই ফল তাহলে কি আমার বাবা মাকে ওই ফলেই? হ্যাঁ চম্পা, আমরা যখন সেই ফল স্পর্শ করলাম তখনই সব শেষ হয়ে গেল। মুহূর্তের মধ্যে আমি বানর হয়ে গেলাম, আর তোমার মা রাধা, সে তো চোখের পলকে অদৃশ্য হয়ে গিয়েছিল। পরে এই পুকুরের ধারে তাকে বকরি, ছাগল রূপে পেলাম। বাবা মা, তোমরা আমার জন্য কেঁদো না মা, তোমার কষ্টের দিন এবার শেষ হবে। আমরা দুজন কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তোমরা আমার জন্য অপেক্ষা করছিলে কেন? তোমরা কিসের ইঙ্গিত দিচ্ছ? সব জানতে পারবে, চলো আমাদের সাথে। কাছেই সেই সাধু মহারাজ তপস্যা করছেন, তিনি তোমাকে সমস্ত তথ্য বলবেন। কিছুক্ষণ পর বানর ও ছাগল চম্পাকে নিয়ে বিশাল বটগাছের নিচে এলো, যেখানে সাধু মহারাজ ধ্যানে মগ্ন। চম্পাদের আসতে দেখে তিনি চোখ মেললেন। অবশেষে তুমি এলে। তুমি না এলে তোমার মা বাবা চিরকাল বানর আর ছাগল রূপেই থেকে যেতেন।
সাধু মহারাজ, যদি আপনি সব জানেন তবে কেন আমার বাবা মাকে ঠিক করে দিচ্ছেন না? হ্যাঁ, তোমার সামনে যে বানর, সে আর কেউ নয়, সে তোমার বাবা সায়ান। আর যে ছাগল তোমার পাশে, সে তোমার মা টিনা। তোমার বাবা মায়ের সাথে চরম বিশ্বাসঘাতকতা হয়েছে। তোমার কাকা কাকিমা তাদের মিথ্যা কথা বলে এই জঙ্গলে পাঠিয়েছিল। তারা বলেছিল এই ফল তোমার রোগ সারিয়ে দেবে, কিন্তু এই ফল ছিল অভিশাপগ্রস্ত। যেই তারা দুজন ফলটি স্পর্শ করলেন, অমনি অভিশাপ নেমে এলো। এই অভিশাপের কোনো সহজ মুক্তি নেই মা, তবে এর রূপ বদলানো যায়। রূপ বদলানো? কি করতে হবে আমাকে? শোনো, আমি তোমাকে একটি সিদ্ধ করা অভিশাপ মুক্ত ফল দিব। তোমাকে সেই ফলটি সূর্য ওঠার আগেই সেই দুজনকে খাওয়াতে হবে যারা তোমার মা বাবাকে ধোঁকা দিয়েছে, অর্থাৎ হরি ও চন্দাকে। কিন্তু সাধু মহারাজ, আমার কাকা কাকিমা তো আমাকে বিশ্বাস করবেন না। হ্যাঁ, আমি জানি। সেই জন্য এই ফলটির মধ্যে আমি কিছু অলৌকিক শক্তি ভরে দিয়েছি। এবার ওদের ফিল্ডিং সেট হবেই। সাধু মহারাজ চম্পার জনের কাছে ঝুঁকে এসে ধীরে ধীরে কি যেন বলতে লাগলেন। তার কথা শুনে চম্পার চোখে নতুন দীপ্তি দেখা দিল। প্রতিশোধের নয়, ন্যায়ের দীপ্তি। ঠিক আছে সাধু মহারাজ, এবার ফলটা আমাকে দিন, আমি ওদের ফিল্ডিং সেট করব। সাধু মহারাজ চম্পার হাতে একটি উজ্জ্বল কিন্তু শীতল ফল তুলে দিলেন। মনে রেখো, তোমার বাবা মায়ের প্রতি তোমার ভালোবাসা আর বিশ্বাসই তোমাকে এখানে এনে দিয়েছে। এই কাজ তোমার হাতেই সম্পন্ন হওয়া ছিল। এবার যাও। সাধু মহারাজ, আমার কাকা কাকিমা এই অভিশাপের ফলের কথা জানলেন কি করে? তোমার সন্দেহ সঠিক মা, এর পিছনে আরও একজন আছে। যখন তোমার বাবা মা আসল রূপে ফিরে আসবেন এবং তোমার কাকা কাকিমা অভিশাপগ্রস্ত হবেন, তখন তারা দুজনেই সেই তৃতীয় ব্যক্তির নাম বলবে। তৃতীয় ব্যক্তি? হ্যাঁ, এখন আর দেরি করো না। আমি যা যা বলেছি হুবহু তাই করবে, একটি ভুলও যেন না হয়। চম্পা বানর ও ছাগলকে নিয়ে ঘরের বাইরে এলো। আপনারা দুজন এখানেই লুকিয়ে থাকুন। কাকা কাকিমা যদি তোমাদের দেখে ফেলে তাহলে সব পরিকল্পনা ভেস্তে যাবে। আমি একা ভেতরে যাচ্ছি। চম্পা সাবধানে ফল নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন। ঘরের ভেতরে চন্দা ঘুমাচ্ছিলেন না। তিনি চম্পাকে দেখেই রেগে জ্বলে উঠলেন। আমি ভেবেছিলাম আমাদের বাড়ি ছেড়ে চলে গেছিস আর কোনোদিন ফিরবি না, তাও তুই ফিরে চলে এলি। এতক্ষণ কোথায় ছিলি? কাকিমা, আমি জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিলাম। সেখানে আমি একজন সাধু মহারাজকে তপস্যা করতে দেখলাম। তার হাতে একটি বিশাল ঝলমলে ফল দেখা দিল। আমার খুব খিদে পেয়েছিল, তাই আমি সেই ফলটা চেয়ে নিলাম। ফল? এসব বাজে কথা রাখ। সাধু মহারাজ বললেন, এটা কোনো সাধারণ ফল নয়। এই ফল যদি কোনো জিনিস স্পর্শ করে তবে তা সোনা হয়ে যাবে, আর যে এই ফল খাবে সে অমর হয়ে যাবে। চন্দা এবং হরি দুজনেই এই কথা শুনে চমকে উঠলেন। তাদের চোখ লোভে চকচক করে উঠল। ফালতু কথা, নিশ্চয়ই এটা কোনো বিষাক্ত ফল। তুমি আমাদের ওপর প্রতিশোধ নিতে চাইছো? যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে পরীক্ষা করে দেখুন। চম্পা ফলটি হরির হাতে দিল। হরি ফলটি মনোযোগ দিয়ে দেখল। তারপর পাশের একটি পুরনো লোহার ছড়ি দিয়ে ফলটি স্পর্শ করল। পরের মুহূর্তেই ছড়িটি সোনালি আলোয় ঝলমল করে খাঁটি সোনা হয়ে গেল। এ তো সত্যি। তাড়াতাড়ি করো, ঘরের বাকি সব জিনিস স্পর্শ করো, সব সোনা বানিয়ে দাও। সাধু মহারাজ বলেছেন, এই ফল কেবল সূর্য ওঠার আগে পর্যন্ত কাজ করবে। এরপর এটা অকেজো হয়ে যাবে, অমরত্বও দেবে না। তাহলে আর দেরি করছো কেন? সোনা তো পরেও কামানো যাবে, কিন্তু অমরত্ব? ফলটা খেয়ে নাও। অমর হয়ে গেলে তো আমরা ইচ্ছে মতো ধন সম্পদ অর্জন করতে পারবো আর চিরকাল আরামে বাঁচব। হরি এবং চন্দ্রা আর কিছু চিন্তা না করে ফলটি দুভাগে ভাগ করে সাথে সাথে গিলে ফেলল। ঠিক তখনই বানর ও ছাগল যেই ঘরে প্রবেশ করলেন, চারিদিকে তীব্র রঙিন আলোর বন্যা শুরু হল। সেই আলো যেন এক জাদুকরী পর্দা তৈরি করল। সেই মুহূর্তে বানর এবং ছাগলের রূপ ভেঙে গেল। আদিত্য এবং রাধা তাদের আসল রূপে ফিরে এলেন। এই দৃশ্য দেখে হরি এবং চন্দ্রার পায়ের তলার মাটি সরে গেল। কিন্তু সেই দৃশ্য বেশিক্ষণ স্থায়ী হল না। ঠিক তখনই রঙিন আলোর মাঝখান থেকে সাধু মহারাজ আবির্ভূত হলেন। আমি তোমাদের কিছুক্ষণের জন্য কথা বলার শক্তি দিচ্ছি। ভাই, আমাকে ক্ষমা করো। ক্ষমা? না, তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। তুমি আমার সৎ ভাই ছিলে, তবুও আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আমার হাবেলিতে জায়গা দিয়েছিলাম, আর তুমি তোমার স্ত্রীকে নিয়ে। এতে শুধু আমাদের দোষ ছিল না, আমাদের মনে লোভ ঢুকিয়েছিল অন্য কেউ। কে সে? কে সেই তৃতীয় ব্যক্তি?
সেই তৃতীয় ব্যক্তি আমি। রামু কাকা, আপনি? হ্যাঁ, দুনিয়া আমাকে রামু কাকা নামে চেনে, কিন্তু বাস্তবে আমি একজন তান্ত্রিক। আমি সেই বটগাছের নিচে তন্ত্র সাধনা করতাম, আর আমি ওই অভিশাপের ফল তৈরি করেছিলাম। কিন্তু আপনি তো আমার সাথে কত ভালো ভালো কথা বলতেন। সেসব তো লোক দেখানো ছিল মা। দুনিয়ার চোখে আমাকে রামু কাকা হয়ে থাকতে হয়, কিন্তু আমার ভেতরে আছে কালো বিদ্যার প্রতি তীব্র পিপাসা। ভুলে যেও না তান্ত্রিক, অন্ধকার যতই বড় হোক না কেন, আলোর একটি কিরণই তাকে জ্বালিয়ে ছাই করে দেয়। সাধুর চোখ থেকে তীব্র তেজ ঝলসে উঠল। সেই তেজ সরাসরি রামু কাকার শরীরকে আঘাত করল। রামু কাকার শরীর মুহূর্তের মধ্যে জ্বলে উঠল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কয়েক মুহূর্তের মধ্যেই রামু কাকা অদৃশ্য হয়ে যায়। তোমরা দুজন এখন সেই জঙ্গলেই থাকবে যেখানে তোমরা সায়ান ও টিনাকে পাঠিয়েছিলে। তোমরা যা বীজ বুনেছিলে তারই ফল তোমাদের ভোগ করতে হবে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি যে লোভ আর বিশ্বাসঘাতকতার পথ কখনো মানুষকে সুখ দেয় না। যারা অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ হাসিল করতে চায়, একদিন তাদেরও নিজেদের কর্মের শাস্তি পেতেই হয়। আর সত্যিকারের ভালোবাসা, বিশ্বাস ও ধৈর্য সবচেয়ে বড় অভিশাপকেও হার মানাতে পারে। তাই জীবনে কখনো লোভ করবেন না এবং নিজের পরিবারের মানুষদের সবসময় ভালোবাসুন ও সম্মান করুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক করে দিন। আর এমনই রহস্যময় ও শিক্ষণীয় কার্টুন গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের নতুন গল্পে।